ইকোসিস্টেম যে টার্মটা প্রথম ইউজ করেছিলেন বিজ্ঞানী এজি ট্যানসলে। এজি ট্যানসলে ইকোসিস্টেম টার্মটা প্রথম ইউজ করেছিলেন। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থানের যে বায়োটিক এবং অ্যাবায়োটিক কম্পোনেন্ট রয়েছে, অর্থাৎ জীবজ উপাদান এবং জড় যে উপাদান আছে তাদের মধ্যে যে ইন্টারাকশন বা তাদের মধ্যে যে মিথস্ক্রিয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইকোসিস্টেম। এবং এই ইকোসিস্টেম ব্রডলি হচ্ছে টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম আর হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে ভাগ করা যায়। টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম হচ্ছে স্থলজ ইকোসিস্টেম, যেটা আবার বিভিন্ন ধরনের হতে পারে। ফরেস্টের ইকোসিস্টেম হতে পারে, ডেজার্টের ইকোসিস্টেম হতে পারে, গ্রাসল্যান্ডের ইকোসিস্টেম হতে পারে। এরকম বিভিন্ন টাইপের টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম দেখা যায়। আবার অ্যাকোয়াটিক ইকোসিস্টেম হচ্ছে জলভাগের ইকোসিস্টেম, যেটা মেরিন ইকোসিস্টেম হতে পারে, রিভারের ইকোসিস্টেম হতে পারে, পন্ড, এরকম বিভিন্ন স্থানের ইকোসিস্টেম হতে পারে। আর the branch of biology which deals ecosystem is called the ecology, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় আমরা ইকোসিস্টেম সম্পর্কে আলোচনা করব তাকে বলা হচ্ছে ইকোলজি। এবং এই ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী আর্নেস্ট হেকল। নেক্সট হচ্ছে কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম, অর্থাৎ ইকোসিস্টেম কি দিয়ে তৈরি। ইকোসিস্টেমের মধ্যে প্রধানত রয়েছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট এবং হচ্ছে বায়োটিক কম্পোনেন্ট। অ্যাবায়োটিক কম্পোনেন্ট হচ্ছে নন লিভিং যে সমস্ত অবজেক্ট সেগুলো হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে, যার মধ্যে রয়েছে অর্গানিক, ইনঅর্গানিক আর ক্লাইমেট। আর বায়োটিক কমিউনিটি অর্থাৎ লিভিং যে কম্পোনেন্ট গুলো সেগুলো হচ্ছে অটোট্রপিক আর হেটোট্রপিক। অটোট্রপিক হচ্ছে প্রডিউসার, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অর্থাৎ প্ল্যান্ট হচ্ছে বা সবুজ উদ্ভিদ অটোট্রপিক হিসেবে কাজ করছে। এরা ফটোসিনথেসিসের মাধ্যমে নিজেদের যে খাদ্য সেটা নিজেরা তৈরি করছে। নেক্সট হচ্ছে হেটেরোট্রপিক, অর্থাৎ দে ডিপেন্ড অন দ্য অটোট্রপিক। এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, প্রডিউসারের উপর ডিপেন্ড করছে। এরা রয়েছে যেমন মাইক্রো কনজিউমার এবং ম্যাক্রো কনজিউমার। ম্যাক্রো কনজিউমার হচ্ছে প্রাইমারি প্রডিউসার, প্রাইমারি কনজিউমার হতে পারে, সেকেন্ডারি কনজিউমার হতে পারে, আর হচ্ছে আরেকটা টারশিয়ারি কনজিউমার হতে পারে। প্রাইমারি কনজিউমার হচ্ছে যারা ডিরেক্টলি ডিপেন্ড অন দ্য প্রডিউসার, যারা সবুজ উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করছে, অর্থাৎ সরাসরি খাদ্য হিসাবে গ্রহণ করছে সবুজ উদ্ভিদকে, তাদেরকে বলা হচ্ছে হার্বিভোর বা তৃণভোজী। আর সেকেন্ডারি কনজিউমার যারা প্রাইমারি কনজিউমারকে খাদ্য হিসাবে গ্রহণ করছে, আর টারশিয়ারি কনজিউমার হচ্ছে যারা সেকেন্ডারি কনজিউমারকে খাদ্য হিসাবে গ্রহণ করছে। নেক্সট হচ্ছে মাইক্রো কনজিউমার। মাইক্রো কনজিউমার হচ্ছে স্যাপ্রোফাইট বা মৃতজীবী, অর্থাৎ অটোট্রোপ বা হেটেরোট্রোপ এরা যখন মারা যাচ্ছে তাদের যে ডেড বডি বা ডিকেইং বডিটাকে ফুড হিসেবে ইউজ করছে মাইক্রো কনজিউমার। নেক্সট হচ্ছে ফুড চেইন। যে কোনো একটা ইকোসিস্টেমে আমরা দেখব যে বিভিন্ন যে বায়োটিক কম্পোনেন্টের মধ্যে যে একটা খাদ্য খাদক সম্পর্ক রয়েছে, এবং এই খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে যদি বায়োটিক যে কম্পোনেন্ট গুলোকে সাজানো হয় তাহলে প্রথমে হচ্ছে প্রডিউসার থাকছে, প্রডিউসারকে খাদ্য হিসেবে গ্রহণ করছে প্রাইমারি কনজিউমার, তারপর সেকেন্ডারি কনজিউমার, এবং সেকেন্ডারি কনজিউমারকে টারশিয়ারি কনজিউমার খাদ্য হিসেবে গ্রহণ করছে। তা এইভাবে যে সাজানোর পরে যে শৃঙ্খল পাওয়া যাচ্ছে বা যে সিকোয়েন্স পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে ফুড চেইন। এবং এই ফুড চেইন দুটো ভাগে ভাগ করা যায়, একটা গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা গ্রেজিং ফুড চেইন বা জিএফসি, আর একটা হচ্ছে ডেট্রিটাস ফুড চেইন বা ডিএফসি। গ্রেজিং ফুড চেইন এখানে সবুজ উদ্ভিদ থাকছে, এরা ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য তৈরি করছে। তারপর একটা প্রাইমারি কনজিউমার থাকছে, যেমন এখানে
ছাগল আছে প্রাইমারি কনজিউমার, এবং প্রাইমারি কনজিউমারকে খাদ্য হিসেবে গ্রহণ করছে মানুষ। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে একটা গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা গ্রেজিং ফুড চেইন। নেক্সট হচ্ছে ডেট্রিটাস ফুড চেইন। ডেট্রিটাস ফুড চেইনের যে স্টার্টিং যে সেখানে থাকছে প্রডিউসারের পরিবর্তে ডেট্রিটাস থাকছে, অর্থাৎ মৃত জৈব বস্তু থাকছে। এবার এই জৈব বস্তুকে খাদ্য হিসেবে কারা গ্রহণ করছে? ডেট্রিভোর, যে ডেট্রিটাস কনজিউমার এখানে থাকছে, আর ডেট্রিটাস কনজিউমারকে প্রাইমারি কনজিউমার, প্রাইমারি কনজিউমার থেকে সেকেন্ডারি কনজিউমার। যেমন দেখো এখানে মৃত জৈব বস্তু, যেমন বিভিন্ন গাছের পাতা বা এই সমস্ত জৈব বস্তু হতে পারে, তাকে খাদ্য হিসাবে গ্রহণ করছে পতঙ্গদের লার্ভা বা নিমাটোড, যারা হচ্ছে ডেট্রিটাস কনজিউমার হিসেবে কাজ করছে, এবং তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করছে ছোট মাছ, ছোট মাছকে বড় মাছ বা সেকেন্ডারি কনজিউমার। এইভাবে ডেট্রিটাস ফুড চেইন গঠিত হতে পারে। নেক্সট ফুড ওয়েব। যে কোনো একটা বাস্তুতন্ত্রে অনেকগুলো খাদ্য শৃঙ্খল, তাদের মধ্যে একটা ইন্টার কানেকশন থাকছে, এবং ইন্টার কানেকশনটা কি তৈরি করছে? একটা ওয়েব বা জাল তৈরি করছে। সেই জালকেই বলা হচ্ছে ফুড ওয়েব। দেখো এখানে হচ্ছে এটা প্ল্যান্ট আছে, প্ল্যান্টকে খাদ্য হিসাবে গ্রহণ করছে ডিয়ার, ডিয়ার থেকে লায়নে যাচ্ছে, তাহলে এটা একটা ফুড চেইন। আবার প্ল্যান্ট থেকে স্কুইরালে যাচ্ছে, স্কুইরাল থেকে এখানে ইগলে যাচ্ছে, এটা একটা ফুড চেইন তৈরি হচ্ছে। আবার দেখো প্ল্যান্ট থেকে র্যাবিট যাচ্ছে, র্যাবিট থেকে স্নেক, স্নেক থেকে ইগলে যাচ্ছে। তো এরকম ভাবে অনেকগুলো যে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন একটার সাথে একটা ইন্টার কানেক্টেড রয়েছে, এবং এইভাবে ইন্টার কানেকশন তৈরি করে ফুড ওয়েব বা খাদ্য জাল তৈরি হচ্ছে। এনার্জি ফ্লো বা হচ্ছে বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কিভাবে হয়? বাস্তুতন্ত্রে যে শক্তির উৎস হচ্ছে সূর্য বা সানলাইট, এবং সেই সানলাইটকে কে শোষণ করতে পারছে? সবুজ উদ্ভিদ, অর্থাৎ ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ শোষণ করছে, এবং তারপর বিভিন্ন ট্রপিক লেভেলের মাধ্যমে উৎপাদক থেকে ক্রমপর্যায়ে শক্তির যে প্রবাহ, তাকেই বলা হচ্ছে এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ। শক্তি প্রবাহের বৈশিষ্ট্য, প্রথম হচ্ছে যে শক্তি প্রবাহ হচ্ছে ইউনিডিরেকশনাল, এর ফ্লো হচ্ছে ইউনিডিরেকশনাল। দেখো সূর্যালোক থেকে শক্তি প্রথমে প্রডিউসারে আসছে, প্রডিউসার থেকে প্রাইমারি কনজিউমার, প্রাইমারি কনজিউমার থেকে সেকেন্ডারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার থেকে টারশিয়ারি কনজিউমার। এখানে কখনো প্রাইমারি কনজিউমার থেকে প্রডিউসারে বা সেকেন্ডারি কনজিউমার থেকে প্রডিউসারে আসছে না, অর্থাৎ এই শক্তির যে প্রবাহ সর্বদাই একটি নির্দিষ্ট মুখে বা একমুখী। এবং বাস্তুতন্ত্রের যে অন্যান্য যে উপাদানগুলো, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলোর যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে একটা চক্রাকার, অর্থাৎ যেমন কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ দেহ থেকে প্রাণী দেহে, আবার প্রাণী দেহ থেকে আবার পরিবেশে ফিরে আসছে, অর্থাৎ চক্রাকার আবর্তন ঘটছে। কিন্তু শক্তির আবর্তন, এরকম চক্রাকার আবর্তন কিন্তু শক্তির ক্ষেত্রে হচ্ছে না। এখানে সৌরশক্তি থেকে প্রাইমারি কনজিউমার, প্রাইমারি কনজিউমার থেকে সেকেন্ডারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার থেকে টারশিয়ারি, এবং টারশিয়ারি থেকে আবার কিন্তু সোলার এনার্জিতে বা সূর্যে শক্তি ফিরে যাচ্ছে না। নেক্সট হচ্ছে বাস্তুতন্ত্রের যে শক্তির উৎস, সেটা হচ্ছে সূর্য। এবং বাস্তুতন্ত্রে যখন একটা খাদ্য ট্রপিক লেভেল থেকে পরবর্তী ট্রপিক লেভেলে যখন শক্তির প্রবাহ হচ্ছে, তখন কিছু পরিমাণ শক্তির অপচয় হচ্ছে, অর্থাৎ উদ্ভিদ যে পরিমাণ সৌরশক্তি শোষণ করছে, এবং সেই সৌরশক্তিকে শোষণ করে এটিপির হিসাবে জীবদেহের খাদ্যের মধ্যে সঞ্চিত করে রাখছে, সেই শক্তির একটা অংশ উদ্ভিদ নিজে ব্যবহার করছে, এবং বাকি শক্তি প্রাইমারি কনজিউমারে আসছে। ঠিক একইভাবে প্রাইমারি কনজিউমার থেকে যখন সেকেন্ডারি কনজিউমারে খাদ্য যাচ্ছে, তখন কিছু শক্তি প্রাইমারি কনজিউমার নিজেদের কাজের জন্য ব্যবহার করছে, অর্থাৎ একটা স্তর থেকে আরেকটা স্তরে যখন যাচ্ছে তখন শক্তি কিছু খরচ হচ্ছে। নেক্সট হচ্ছে তাপগতিবিদ্যার বা থার্মোডাইনামিক্স এর প্রথম এবং দ্বিতীয় যে সূত্র এনার্জি ফ্লো, সেটা মেনে চলছে। প্রথম সূত্রানুসারে যেমন শক্তির ধ্বংস হয় না, এখানেও শক্তির ধ্বংস হচ্ছে না, শক্তি এক রূপ থেকে
আর একটা রূপে রূপান্তরিত হচ্ছে, এবং এই রূপান্তরণের সময় শক্তির কিছুটা অপচয় ঘটছে। নেক্সট হচ্ছে শক্তির প্রবাহের যে মডেল, এনার্জি ফ্লো মডেল। একটা হচ্ছে সিঙ্গল চ্যানেল মডেল আছে, আর একটা হচ্ছে ওয়াই শেপ চ্যানেল আছে। ওয়াই শেপ চ্যানেল, সিঙ্গল চ্যানেল মডেল, এখানে সোলার এনার্জি, সেই সোলার এনার্জিকে ট্র্যাপ করছে প্রডিউসার বা সবুজ উদ্ভিদ, তারপর থেকে প্রাইমারি কনজিউমার, প্রাইমারি কনজিউমার থেকে সেকেন্ডারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার থেকে টারশারি কনজিউমারে যাচ্ছে। এবার প্রাইমারি কনজিউমার যে পরিমাণ শক্তি গ্রহণ করছে সৌরশক্তি থেকে এবং সেই সৌরশক্তিকে আবদ্ধ করছে খাদ্যের মধ্যে, সেটাকে বলা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি বা জিপিপি। এই গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটির একটা অংশ সবুজ উদ্ভিদ নিজেদের কাজে ব্যবহার করছে রেসপিরেশনের সময় বা রেসপিরেশনের মাধ্যমে, এবং রেসপিরেশন এনার্জিটাকে, সেই এনার্জিটাকে বাদ দিলে যেটা থাকছে সেটা হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। এই নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, এই এনার্জিটা প্রাইমারি কনজিউমারে যাচ্ছে, অর্থাৎ প্রাইমারি কনজিউমারের ক্ষেত্রে এই নেট প্রাইমারি প্রোডাক্টিভিটিটা হলো এর গ্রস প্রোডাক্টিভিটি। এবং এক্ষেত্রেও প্রাইমারি কনজিউমারও কিছুটা এনার্জি নিজেদের কাজে ব্যবহার করছে, এবং বাকি যেটা থাকছে অর্থাৎ নেট যে প্রোডাক্টিভিটি সেটা হচ্ছে সেকেন্ডারি কনজিউমারে আসছে। এইভাবে সেকেন্ডারি কনজিউমার থেকে টারশারি কনজিউমারে যাচ্ছে। এটা হচ্ছে একটা সিঙ্গল চ্যানেল মডেল। আর ওয়াই শেপ চ্যানেল মডেল কি হচ্ছে, সূর্য থেকে শক্তি প্রাইমারি কনজিউমারে আসছে, তারপর প্রডিউসারে আসছে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার এবং টারশারি কনজিউমার। দেখো প্রাইমারি কনজিউমার থেকে এনার্জি আবার ডিকম্পোজারে যেতে পারে, অর্থাৎ নেক্সট হচ্ছে ওয়াই শেপ চ্যানেল। সূর্য থেকে শক্তি প্রডিউসারের মধ্যে আসছে, প্রডিউসার যখন মারা যাচ্ছে তাদের দেহকে বিয়োজিত করছে মাইক্রো কনজিউমার, অর্থাৎ এখান থেকে মাইক্রো কনজিউমারে এনার্জি আসছে। তাহলে একটা বাইফার্কেট হয়ে গেল। প্রাইমারি কনজিউমার থেকে একইভাবে মাইক্রো কনজিউমারে এনার্জি আসবে, সেকেন্ডারি কনজিউমার যখন মারা যাবে তখন আবার সেখানে তার ডিকম্পোজিশন হবে এবং মাইক্রো কনজিউমারের মধ্যে এনার্জি আসবে। টারশারি কনজিউমারের ক্ষেত্রে যখন টারশারি কনজিউমার মারা যাবে সেক্ষেত্রে এনার্জি মাইক্রো কনজিউমারে আসবে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় একটা বাইফার্কেটেড হয়ে যাচ্ছে, একটা ওয়াই শেপ স্ট্রাকচার তৈরি করছে। এটাকেই বলা হচ্ছে ওয়াই শেপ চ্যানেল। এবার হচ্ছে প্রসেস অফ এনার্জি ফ্লো। প্রথম যে স্টেপ, ফার্স্ট স্টেপ অফ এনার্জি ফ্লো, সেটা হচ্ছে অ্যাকুইজিশন অফ এনার্জি, অর্থাৎ শক্তির অর্জন। সূর্য থেকে যে শক্তি আসছে সেই শক্তির 0.02% উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে শোষণ করছে এবং শোষণ করে খাদ্য তৈরি করছে। সেই খাদ্যের মধ্যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে জমা করছে, যাকে বলা হচ্ছে মোট উৎপাদন বা গ্রস প্রোডাক্টিভিটি। এবার উদ্ভিদ সেই গ্রস প্রোডাক্টিভিটির কিছুটা ব্যবহার করছে এবং ব্যবহার করার পরে অবশিষ্ট যে শক্তি সেটা হচ্ছে নেট প্রোডাক্টিভিটি বা আসল শক্তি। এইভাবে শক্তির অ্যাকুইজিশন হলো সবুজ উদ্ভিদ বা ক্লোরোফিল যুক্ত কোষ দ্বারা। এরপর দেখো নেক্সট স্টেপ হচ্ছে ইউজ অফ এনার্জি, অর্থাৎ যে কোনো পুষ্টি স্তরে সবুজ উদ্ভিদ বা প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার,
সে কি করছে, যে পরিমাণ শক্তি গ্রহণ করছে সেই শক্তির একটা অংশ সে নিজেদের বিপাকীয় কাজকর্ম বা মেটাবলিক প্রসেসের জন্য ব্যবহার করছে। তারপর যে অবশিষ্ট শক্তি অর্থাৎ নেট প্রোডাক্টিভিটি পরবর্তী শক্তি স্তরে যাচ্ছে। তাহলে ইউজ হলো, শক্তির ব্যবহার হলো। নেক্সট হচ্ছে শক্তির ট্রান্সফার, ট্রান্সফার অফ এনার্জি। অর্থাৎ যে কোনো পুষ্টি স্তর যে শক্তি গ্রহণ করছে সেটা তার গ্রস প্রোডাক্টিভিটি। গ্রস প্রোডাক্টিভিটি থেকে যে এনার্জিটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে নেট প্রোডাক্টিভিটি, জিপি মাইনাস আর হচ্ছে এনপি। এবং এই এনপি পরবর্তী শক্তি স্তরে যাচ্ছে, এবং পরবর্তী শক্তি স্তরে ঠিক একইভাবে এনপির কিছুটা অংশ ব্যবহার হচ্ছে আর বাকি অংশটা তার পরবর্তী শক্তি স্তরে যাচ্ছে। এইভাবে তিনটে ধাপে অ্যাকুইজিশন অফ এনার্জি, ইউজ অফ এনার্জি এন্ড দেন ট্রান্সফার অফ এনার্জি, এই তিনটি ধাপের মাধ্যমে শক্তির প্রবাহ হচ্ছে বাস্তুতন্ত্রে। এবার হচ্ছে ফুড পিরামিড বা খাদ্য পিরামিড। খাদ্য পিরামিড হচ্ছে যে টপিক লেভেল যে আমাদের রয়েছে, প্রথমে হচ্ছে প্রোডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার এবং তারপরে টারশিয়ারি কনজিউমার। এই টপিক লেভেলগুলোকে পরপর যদি সাজাই এবং কিসের ভিত্তিতে সাজাচ্ছি, খাদ্য খাদক সম্পর্কে উপর ভিত্তি করে যদি আমরা এই টপিক লেভেলগুলোকে সাজাই তাহলে একটা পিরামিড পাওয়া যাবে। এবং সেই পিরামিডকেই বলা হচ্ছে খাদ্য পিরামিড, যেটা তিন রকমের হতে পারে: পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ এনার্জি, পিরামিড অফ বায়োমাস। অর্থাৎ নাম্বারের উপর ভিত্তি করে যে পিরামিড পাওয়া যাচ্ছে সেটাকে বলা হচ্ছে পিরামিড অফ নাম্বার। ঠিক একইভাবে অন দ্য বেসিস অফ এনার্জি যে পিরামিড পাওয়া যাচ্ছে সেটাকে বলা হচ্ছে এনার্জি পিরামিড। একইভাবে বায়োমাসের উপর বেস করে যে পিরামিড তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে বায়োমাস পিরামিড। দেখো, এটা একটা পিরামিড, খাদ্য পিরামিড বা ফুড পিরামিড, যেখানে প্রাইমারি যে প্রডিউসার সবুজ উদ্ভিদ আছে, সবুজ উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করছে প্রাইমারি কনজিউমার, এবং প্রাইমারি কনজিউমার থেকে সেকেন্ডারি কনজিউমার। এবং এদের যদি সংখ্যাটা যদি দেখা যায় যে উদ্ভিদের পরিমাণটা সবচেয়ে বেশি আছে বাস্তুতন্ত্রে, তারপর জিরাফ, তারপর লায়ন। এবং এই পরপর যে সাজানো হয়েছে তাতে দেখা যাচ্ছে একটা পিরামিড পাওয়া যাচ্ছে। একইভাবে যদি এনার্জির উপর ভিত্তি করেও যদি সাজানো যায় তাহলেও ঠিক, বা সংখ্যার উপর ভিত্তি, সংখ্যা বা বায়োমাসের উপর বেস করে যদি সাজানো হয় তাহলে এরকম পিরামিড আমরা পাবো, যার বেসটা হচ্ছে ব্রড আর অ্যাপেক্সটা হচ্ছে আস্তে আস্তে সরু হয়ে গেছে এবং একটা পিরামিডের মতো আকৃতি নিয়েছে। এনার্জি পিরামিড দেখো, এনার্জি পিরামিড এখানে 10,000 জুল এনার্জি, সেটা প্রাইমারি প্রডিউসারের মধ্যে আসছে, সবুজ উদ্ভিদের মধ্যে, এবং তারপর এর থেকে 10% এনার্জি প্রাইমারি কনজিউমারে আসছে। অর্থাৎ বাকি যে 90% এনার্জি কোথায় যাচ্ছে? বাকি 90% এনার্জি বিভিন্ন বিপাকীয় কার্যের জন্য প্রাইমারি কনজিউমার দ্বারা ব্যবহৃত হচ্ছে। এবং প্রাইমারি কনজিউমারে তাহলে 1000 জুল এনার্জি আসলো। এই 1000 এনার্জি জুলের মধ্য থেকে মাত্র 10% আবার সেকেন্ডারি কনজিউমারে আসছে। 90% কি হচ্ছে? প্রাইমারি কনজিউমার দ্বারা ইউজড হচ্ছে। সেকেন্ডারি কনজিউমারের যে 100 জুল আসলো এনার্জি, তার 10% টারশিয়ারি কনজিউমারে আসছে। অর্থাৎ বাকি যে 90% এনার্জি সেটা সেকেন্ডারি কনজিউমার দ্বারা ইউজড হচ্ছে। অর্থাৎ কোন একটা জীব যে এনার্জি সে গ্রহণ করছে তার 10% পরবর্তী শক্তি স্তরে যাবে আর 90% সেই জীব দ্বারা ইউজ হবে। এটাকে বলা হচ্ছে লিন্ডেম্যানের 10% রুল। এবার হচ্ছে আমরা দেখব ইনভার্টেড পিরামিড।
বিপরীত পিরামিড। পিরামিডে আমরা দেখেছি যে তার বেসটা হচ্ছে ব্রড হচ্ছে, আর অ্যাপেক্সটা হচ্ছে আস্তে আস্তে সরু হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ঠিক উল্টো। এখানে দেখো প্রডিউসার একটা উদ্ভিদ আছে, সেই প্রডিউসারের মধ্যে হার্বিভোর আছে, প্রচুর পাখি রয়েছে, এবং সেই পাখির মধ্যে প্রচুর প্যারাসাইট আছে পাখির গায়ের মধ্যে, এবং প্রত্যেকটা প্যারাসাইডে আবার অনেক হাইপার প্যারাসাইট আছে, এবং প্রচুর সাপোজ সেই প্যারাসাইট গুলোর মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া আছে। অর্থাৎ অন দ্য বেসিস অফ যদি নাম্বারের উপর যদি বেস করে সাজানো হয় প্রাইমারি এই প্রডিউসারকে, হার্বিভোর আর প্যারাসাইট আর হাইপার প্যারাসাইটকে, তাহলে দেখা যাচ্ছে সংখ্যাটা নিচে এক, তারপরে সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ সংখ্যার পিরামিড এরকম ইনভার্টেড হতে পারে। একইভাবে সি ওয়াটারে যে বায়োমাস পিরামিড, সেই বায়োমাস পিরামিডও ইনভার্টেড হতে পারে। সি ওয়াটারে দেখা গেছে যে সেখানে যে একদম বেসে ফাইটোপ্ল্যাঙ্কটন আছে এবং তার উপরে আছে জু প্ল্যাঙ্কটন। সেই ফাইটোপ্ল্যাঙ্কটনের থেকে জু প্ল্যাঙ্কটনের সংখ্যা অনেক বেশি। এক্ষেত্রেও পিরামিড ইনভার্টেড হতে পারে। ইনভার্টেড পিরামিড হচ্ছে নাম্বার পিরামিড আর বায়োমাস পিরামিড, এই দুটো ইনভার্টেড হতে পারে। এনার্জি পিরামিড কখনো ইনভার্টেড হবে না, কারণ এনার্জি পিরামিড হচ্ছে যখনই প্রাইমারি প্রডিউসার থেকে যখন সে প্রাইমারি কনজিউমারে যাবে, এনার্জিটা পুরোপুরি যাবে না, মাত্র 10% যাবে। আবার প্রাইমারি কনজিউমার থেকে সেকেন্ডারি কনজিউমারে আবার 10% যাবে। অর্থাৎ যত উপরের দিকে উঠবো তত এনার্জি কমতে থাকবে। এই জন্য এনার্জি পিরামিড অলওয়েজ হচ্ছে পিরামিড শেপড হবে। প্রোডাক্টিভিটি এন্ড ডিকম্পোজিশন, কোন একটা ট্রপিক লেভেলে পার ইউনিট টাইম, পার ইউনিট এরিয়াতে যে পরিমাণ এনার্জি বা যে পরিমাণ বায়োমাস সিনথেসিস হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি প্রোডাক্টিভিটি। আর প্রাইমারি প্রোডাক্টিভিটি হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি অর বায়োমাস সিনথেসাইজড বাই প্ল্যান্ট। অর্থাৎ প্ল্যান্ট যে পরিমাণ শক্তি বা যে পরিমাণ বায়োমাস সংশ্লেষ করছে প্রতি একক সময়ে, প্রতি একক এরিয়াতে, তাকে বলা হচ্ছে প্রাইমারি প্রোডাক্টিভিটি। সবুজ উদ্ভিদ সূর্যালোক শোষণ করে সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করছে এবং সেই খাদ্যের মধ্যে এনার্জিটাকে স্টোর করে রাখছে রাসায়নিক শক্তি হিসাবে। যে পরিমাণ শক্তি বা যে পরিমাণ এনার্জি প্রডিউসারের মধ্যে সংশ্লেষিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি প্রোডাক্টিভিটি বা গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। এই গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটির একটা অংশ সবুজ উদ্ভিদ ব্যবহার করছে, বাকি যেটা অবশিষ্ট থাকছে তাকে বলা হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি থেকে ইউজ এনার্জিটাকে যদি মাইনাস করে দিই তাহলে আমরা নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি পাবো। সেকেন্ডারি প্রোডাক্টিভিটি হচ্ছে the amount of organic matter or energy synthesized by consumer। অর্থাৎ কনজিউমারের মাধ্যমে যে পরিমাণ শক্তি সংশ্লেষিত হচ্ছে তাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। প্রডিউসার যে পরিমাণ শক্তি আবদ্ধ করছে সেটা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। তার থেকে রেসপিরেটরি এনার্জি বাদ দিলে থাকছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। এই নেট প্রাইমারি প্রোডাক্টিভিটিটা প্রাইমারি কনজিউমারে আসছে এবং এই প্রাইমারি কনজিউমারের ক্ষেত্রে উদ্ভিদের যে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি সেটা হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। অর্থাৎ কনজিউমারের দ্বারা যে
বা কনজিউমারের মধ্যে যে শক্তি আসছে প্রাইমারি বা প্রডিউসার থেকে, তাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। নেক্সট, ডিকম্পোজিশন, বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো জীব যখন মারা যায় তার দেহ ডিকম্পোজড হচ্ছে বা পচন হচ্ছে মাইক্রো কনজিউমারের দ্বারা। বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক এদের দ্বারা এরা কি করছে, সেই মৃতদেহকে বিয়োজিত করে দিচ্ছে এবং বিয়োজিত করে সরল উপাদানে পরিণত করছে। এই ডিকম্পোজিশন কিভাবে হচ্ছে? স্টেপস অফ ডিকম্পোজিশন। প্রথমে ফ্র্যাগমেন্টেশন। মাটির মধ্যে বিভিন্ন জীবাণু, কেঁচো ইত্যাদির মাধ্যমে যে অর্গানিক ম্যাটার, সেই অর্গানিক ম্যাটার ছোট ছোট টুকরো হচ্ছে, স্মল পার্টে পরিণত হচ্ছে, তাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশনের পরে যে দ্রবীভূত যে অজৈব উপাদানগুলি আস্তে আস্তে মাটির নিচে চলে যায় এবং মাটির নিচে গিয়ে সেখানে জমা হতে থাকে, সেটাকে বলা হচ্ছে লিচিং। নেক্সট, ক্যাটাবলিজম। এই অর্গানিক ম্যাটার গুলো বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক দিয়ে অর্থাৎ ডেট্রিভোর দিয়ে, এই ডেট্রিটাস গুলো বা জৈব উপাদানগুলোকে বিভিন্ন উৎসেচক দ্বারা বিয়োজিত হয়ে সরল উপাদানে পরিণত হচ্ছে, তাকে বলা হচ্ছে ক্যাটাবলিজম বা অপচিতি বিপাক। দেখো এখানে ডেট্রিটাস আছে, জৈব বস্তু আছে, জৈব বস্তু ফ্র্যাগমেন্টেশন, ক্যাটাবলিজম, লিচিং হচ্ছে। লিচিং হয়ে কি হচ্ছে, হিউমাস তৈরি করছে, যেটাকে বলা হচ্ছে হিউমিফিকেশন। আবার একইভাবে সেগুলো বিভিন্ন অজৈব উপাদানে পরিণত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে মিনারেলাইজেশন।